আজকের গল্প মনের গহীনে। এই গল্পের নায়িকা চরিত্রে আছে তিতির। তিতিরের বয়স এখন 22 বছর। সে সবেমাত্র ইউনিভার্সিটিতে পড়ছে। কলেজে পাশ করে এখন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আরও কিছু ডিগ্রি করতে চায়, আর সেই জন্যই আরও পড়াশোনা। এই সময়ে তার সঙ্গে একজনের দেখা হয়, তার থেকে একটা ক্লাসের উঁচু সিনিয়র এক দাদা। প্রথম দিকে অবশ্য দাদাই বলতো তিতির, কিন্তু এখন সে আর দাদা বলে না, সে এখন বিশাল বলেই ডাকে। তিতির আর বিশালের মধ্যে যে সম্পর্ক একটু অন্যরকমের, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন। হ্যাঁ, একদমই তাই। ইঞ্জিনিয়ারিং ক্লাসে পড়তে পড়তেই হঠাৎ ভালো লেগে যায় তিতিরকে। বিশাল হলো পড়াশোনায় ভালো, খুব ভালো একটা ছেলে, এবং মানুষ হিসাবেও খুব ভালো। বিশালের পরিবার বলতে ছোটখাটো, বাবা মা আর ছেলে, এই তিনজনেরই পরিবার। আর ইঞ্জিনিয়ারিং কলেজে সে বরাবরই ভালো র্যাঙ্কিং করে এসছে। তিতিরও পড়াশোনায় খুবই ভালো, কিন্তু কয়েক ক্লাস জুনিয়র। একদিন কলেজে দেখা হয়ে যায় তিতির এবং বিশালের। একটা ক্লাসরুম খুঁজে পাচ্ছিল না তিতির। তখনই বিশালকে জিজ্ঞেস করে। বিশাল উত্তর দিয়ে চলে যায়, কিন্তু তারপরেও তিতিরের মনে অনেক রকম প্রশ্ন উকি ঝুঁকি মারতে থাকে। সে শুনেছিল যে এই ক্লাসে একজন ভালো ছেলে আছে, যে খুব পড়াশোনায় ভালো, আর সে নাকি এরকমই চশমা পরে থাকে। এটা সেই ছেলেটা কিনা, এইটা জানার উৎসাহ তিতিরকে ঘিরে ধরে। তাই হঠাৎ করেই আবার বিশালকে ডাকে, হ্যালো, একটু শুনবেন, আসলে আপনার সঙ্গে একটু কথা ছিল। তখন বিশাল ঘুরে দাঁড়ায়, তারপর বলে, হ্যাঁ বলুন, কিছু হেল্প করব? তখন তিতির বিশালকে বলে যে না, ক্লাসরুম খুঁজে পেয়েছি, বাট আমার মনে হয় আপনি টপার, তাই না? তখন বিশাল একটু লজ্জা পেয়ে বলে, এইরকম ভাবে বললে তো বড্ডই খারাপ লাগে। হ্যাঁ, আমি একটু ভালো নাম্বার করি, কিন্তু টপার বলে আলাদা করে ভগবান আমায় এক্সট্রা মাথা বা দুটো করে বেশি হাত এসব কিছু দেয়নি। আমিও সবার মতো একই রকম। তবে এইরকম আমার অনেক বন্ধুরা প্রচার করে দেওয়ার জন্য আমার একটু নিজেকে খুব খারাপ লাগে। বাট আমি একজন সিম্পল মানুষ, আর এটাই আমার পরিচয়। জানি না কেন লোকজন আমাকে টপার টপার বলতে থাকে। পড়াশোনা ভালোবাসি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনটা আমার প্রথম থেকে একটু ভালো লাগতো, সেই জন্য ওই নর্মাল লাইনে না পড়ে ইঞ্জিনিয়ারিং লাইনেই পড়েছি। আর তাই জন্য যেহেতু এই লাইনটার প্রতি আমার আলাদা করে একটু ভালোবাসা আছে, তাই জন্য পড়াটাকে একটু ভালোবেসে করি, এই যা, আর কিছু না। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো জুনিয়র, তুমি এসব কি করে জানলে? তিতির তখন বলে, আসলে আমি এগুলো সিনিয়র দাদাদের কাছ থেকে শুনেছি যে এই ক্লাসে একজন ভালো টপার আছে, ছেলেটা খুবই ভালো এবং মিশুকে অনেক হেল্প করে। র্যাগিং এর ব্যাপারে যদি কোনো হেল্প লাগে তখন যেন বলি, এই হিসাবে আমি একটা শুনেছিলাম, তা আজকে দেখা হয়ে গেল। তখন বিশাল দিদিরকে বলে, কিন্তু এই কলেজে তো কোনো র্যাগিং হয় না। হ্যাঁ, সেটা তো আমি এখানে এসে জানলাম, আগে জানতাম যে সব কলেজের মতো এই কলেজেও হয়তো র্যাগিং হয়। তখন বিশাল তিতিরের হাতে হাত রেখে বলে, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করে যাও, আর কোনো দিকে ফোকাস করো না, বাকি সব কিছু নিজে থেকে ঠিক হয়ে যাবে। তিতিরের হাতে যখন বিশাল হাত দেয়, তিতিরের বেশ ভালো লাগে, কেমন জানি একটা ভরসাযোগ্য বলে মনে হয়, কেউ যেন পাশে আছে। এরকমই কথা যেন মেয়েরা শুনতে চায়, যে আমি আছি তো। এইরকম ধরনের কথা শুনে তিতিরের মনটা খুব ভালো হয়ে যায়, আর তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিশালের দিকে। প্রেমের শুরুটা যে সেদিনকে হয়েছিল এমনটা নয়, কিন্তু কিছুটা ভালো লাগার শুরু যেন সেদিন থেকেই হয়েছিল। তারপর থেকে কলেজে যাতায়াত, ইউনিভার্সিটিতে যাতায়াত ইত্যাদির মাধ্যমে দুজনের মধ্যে ভালোই যোগাযোগ গড়ে ওঠে। প্রথম দিকে অবশ্য ছিল সিনিয়র দাদার হেল্পিং এর মতো, তারপরে আস্তে আস্তে সেই সম্পর্কটা যেন খুব ক্লোজ হতে থাকে, এবং আস্তে আস্তে সেই সিনিয়র দাদা এবার যেন আরো কাছের হতে থাকে। তখন থেকেই তিতির এবং বিশালের মধ্যে একটা প্রেমের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক শুরু হয়। ফ্ল্যাশব্যাকের এই সমস্ত ঘটনাটা তিতিরের মাথার মধ্যে আসতে থাকে। এতক্ষণ যা বলছিলাম সবকিছুই তিতির আগে ভাবছিল। এবার সে তার ঠাম্মিকে বলে, ঠাম্মি,
সেই ঘটনাগুলোকে কেন এখনো ভুলতে পারলাম না? তিতিরের ঠাম্মি কিরণময়ী দেবী, তিনি এতক্ষণ সব কথাই শুনছিলেন নাতনির। কিভাবে তার সঙ্গে বিশালের পরিচয় হয়েছিল, কিভাবে ভালো লাগাটার শুরু হয়েছিল। তখন সেই কিরণময়ী দেবী তার নাতনিকে বলে যে ভালোবাসা এইভাবেই শুরু হয়, আগে থেকে বোঝা যায় না। কখন ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে সেটাও বোঝা যায় না, সে জীবনে থাকবে কিনা সেটাও আগে থেকে বলা যায় না, কিন্তু ভালোবাসা হয়ে যায়। এমনটাই তো হওয়া উচিত। পৃথিবী তো এরকম আবেগের বশেই চলে। সব কিছু মেপে ঝুপে আর ডিউটি দিয়ে হয় না। কিছু কিছু আবেগ আমাদের জীবনের সঙ্গে মিশে থাকে, আর সেই আবেগের একটা বড় নাম হলো ভালোবাসা। তখন হঠাৎ করেই তিতির তার ঠাম্মিকে জিজ্ঞেস করে, ঠাম্মি, তুমি ভালোবাসার এত কি করে কিছু জানলে? সত্যি কি তুমি জীবনে এরকম কাউকে ভালোবেসেছো? যদিও জানি তোমাদের এই যে এতটা প্রেম ছিল না, কিন্তু প্রেম যে ছিল না এমনটা নয়, নিশ্চয়ই ছিল। বলো না ঠাম্মি, আমাকে বলো না, তোমার জীবনে কি কখনো কোনো প্রেম এসেছিল, কোনো ভালোবাসা এসেছিল? তখন ঠাম্মি আবারও যেন স্মৃতির পাতা খুলে সেই ফ্ল্যাশব্যাকে চলে যায়। মনে পড়ে যায় সেই যখন কিশোরী বয়সে ছিল, মনে পড়ে যায় সেই যখন সদ্য কলেজে উঠল। সেই কলেজে পড়ুয়া সময়টার কথা তার চোখে ভাসতে থাকে, এবং ঠাম্মি তার নাতনি তিতিরকে বলতে থাকে যে হ্যাঁ দিদি ভাই, জীবনে আমিও ভালোবেসেছি, আজও ভালোবাসি, আর এই জীবনে যতদিন না পর্যন্ত মারা যাচ্ছি ততদিন অবধি ভালোবেসে যাব। আমার জীবনেও প্রেম এসেছিল, তখন আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারে। তখনকার দিনে এত পড়াশোনা কেউ করতো না, স্কুল পাশ করে তখন বিয়ে হয়ে যেত। তাই যারা খুব বুদ্ধিমান এবং যাদের মনের খুব জোর আছে তারাই একমাত্র কলেজে পড়তো। আমিও সেই রকমই ছিলাম একজন, আর আমার বাবা ছিল আমার সাপোর্টার। সেই জন্য আমি পড়াশোনা করতে পেরেছি, আমি কলেজে পড়েছি, তারপরে বিয়ে করেছি। কিন্তু যাকে ভালোবেসেছি তার সঙ্গে নয়, যার সঙ্গে হওয়ার ছিল তার সঙ্গে বিয়ে হয়েছে। হঠাৎ করে তিতির তখন ঠাম্মিকে বলে যে বলো না ঠাম্মি, পুরো ঘটনাটা বলো না, এভাবে আধো আধো করে সব কথা বললে কিছুই বুঝতে পারছি না। এখন তো তুমি আমি ফ্রেন্ড, বলাই যায়, আর এখন তো দাদু এই ঘরে নেই। বলো না সব কথা, আমি শুনতে চাই তোমার অতীত জীবন। বলো না ঠাম্মি, তোমার ভালোবাসার গল্পটা বলো। ঠাম্মি তখন বলতে থাকে তার নিজের জীবনের কাহিনী। বলে যে আমি তখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়তাম। তখনকার দিনে কলেজে যাতায়াত করাটা খুবই অসুবিধার ছিল, যেহেতু আমার শহরে বাড়ি, তাই আমার কলেজে যেতে কোনো অসুবিধা হয়নি। কলেজে যাওয়া আসা পড়াশোনা এই সব কিছু নিয়ে বেশ ভালোই ছিলাম। কখনো কলেজ পুরো অবস্থায় আমার প্রেম হয়নি, আমার প্রেম হয়েছিল একটা বিয়ে বাড়িতে। তখন হঠাৎ করেই তিতি তার ঠাম্মিকে জিজ্ঞেস করে, বিয়ে বাড়িতে? তখন ঠাম্মি উত্তর দেয়, হ্যাঁ দিদি ভাই, বিয়ে বাড়িতে। আমার এক পিস্তুত দাদার বিয়ে ছিল, সেই বিয়ে বাড়িতে আমি গিয়েছিলাম। প্রথম সেই সময় বিয়ে বাড়িতে গিয়ে কত কিছু মজা আনন্দ, তখন কত সাজগোজ হই হই। আমার বয়সী অনেকেরই তখন বিয়ে হয়ে গেছে, আমার হয়নি, তবে তাতে কোনো অসুবিধা হয়নি। বিয়ে বাড়িতে মজা আনন্দ, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ এসব তো হতেই থাকে, আর তার মাঝে মাঝেই চলে বিয়ের বেশ কিছু অনুষ্ঠান। সেসবের মধ্যে দিয়ে দারুণ সময় কাটে। সেখানে দেখা হয়ে যায় সেই মানুষটার সঙ্গে, যে মানুষটা আজও আমার মনের মধ্যে বসে রয়েছে। সে আর এখন নেই, কিন্তু সে আছে আমার মনের মধ্যে, আর থেকে গেছে। কারণ তার সঙ্গে বিয়ে বাড়িতে সেই মুহূর্তগুলো আমি ভুলতে পারিনি আজও। বিয়ে বাড়িতেই তার সঙ্গে আমার দেখা হয়, যখন একসাথে দুজনে মিলে নানা রকম গায়ে হলুদের কাজকর্ম করতে গিয়ে তত্ত্বগুলোকে সেই নতুন বউয়ের বাড়ি পাঠাতে যাচ্ছিলাম, তখনই তার সঙ্গে আমার ধাক্কা লেগে যায়। তারপর চুপি চুপি দাদার গায়ের হলুদটা নিয়েও তাকে মাখিয়ে দিয়েছিলাম, আর সে আমাকে। তখন মনের মধ্যে অদ্ভুত এক স্বপ্ন চলছিল, যেন মনেই হচ্ছিল আমি কোন এক রূপকথার জগতে আছি। তার সঙ্গে আমার এভাবে গায়ে হলুদ লাগানো হয়ে গেছিল। তারপরে বিয়ে দিতে যাওয়ার সময় সব সময় সে আমার দিকে তাকিয়ে থাকতো, আর আমার চোখটাও এদিক ওদিক গেলেও তারপরে তার দিকেই চলে যেত। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে যেতে বিয়ে বাড়িতে গিয়ে যখন দাদা আর বৌদির মালা বদল, শুভ দৃষ্টি,
বিয়ের সব অনুষ্ঠান হচ্ছে, তখন যেন মনে মনে তার দিকে তাকিয়ে আমারও শুভ দৃষ্টি হয়ে গেছিল। তার দিকে মনে মনে তাকিয়ে যেন আমিও মালা বদল করে ফেলেছিলাম। আর সিঁদুরদানের সময় মনে হচ্ছিল যে আমাদেরও যদি ভালোবাসা সফল হয় তাহলে একদিন ঠিক হবে। এইভাবে সেই বিয়ে বাড়িতে তার সঙ্গে আমার বহু সুন্দর মুহূর্ত আছে। সেই জন্য জীবনে আজও যখন কোনো বিয়ে বাড়িতে যায় আমার তার কথা মনে পড়ে যায়। জানো তো দিদি ভাই, আসলে এই বিয়ে বাড়ির মধ্যেই আমার প্রেম নামক অনুভূতিটা মিশে আছে। সেই জন্য বিয়ে বাড়ি গেলেই মনে হয় এরকম এক বিয়ে বাড়িতেই তো আমার প্রেম হয়েছিল, আমার সেই ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা হয়েছিল। তখন তিতির বলে, তোমার তাহলে সেই ভালোবাসার মানুষটার সঙ্গে বিয়ে হলো না কেন ঠাম্মি? ঠাম্মি তখন বলে, বিয়ে তো তার সঙ্গেই হয় যার সঙ্গে ভাগ্যে লেখা থাকে। ভালোবাসা একটা আলাদা জিনিস, আর বিয়েটা সম্পূর্ণ আলাদা। যার সঙ্গে বিয়ে হবে তার সঙ্গেই যে সবসময় ভালোবাসা তা তো নয়। আবার অনেক সময় ভালোবাসার মানুষকেও কেউ কেউ বিয়ে করে ফেলে। তারাই ভাগ্যবান যারা ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরেছে। আর কেউ কেউ হয়তো আমার মতো আজও মনের মধ্যে ভালোবাসাটাকে বাঁচিয়ে রেখেছে। দুরকমই হয় পৃথিবীতে। দিদি তখন ঠাম্মিকে বলে, বলো না ঠাম্মি, বাকিটা বলো, ওইভাবে থেমে যেও না। তখন ঠাম্মি আবারও বলতে থাকে, তারপরে জানো, তার সঙ্গে আমার বেশ অনেকবার দেখা সাক্ষাৎ হয় বিয়ে বাড়িতে। বিয়ের পরের দিনকে নতুন বউ বাড়িতে এলো, তখনও বেশ ভালো কথাবার্তা হচ্ছিল। কাজের ফাঁকে ফাঁকে সেই ক্যামেরাম্যানকে শার্ট করে তার ক্যামেরাতে আমার ছবি তুলিয়েছিল। আমি সেটা ভালোই বুঝতে পেরেছিলাম। জানি না সেই ছবিগুলো কতদিন তার কাছে ছিল, তবে সে সময় আমিও লাজুক লাজুক চোখে যখনই তার দিকে তাকাচ্ছিলাম, সেও মুচকি মুচকি হাসছিল। আবার মাঝে মাঝে সেই ক্যামেরাম্যান দেখছি আমারই ফটো তুলে নিয়ে চলে যাচ্ছে। এসব তার সঙ্গে যোগাযোগ করেই ক্যামেরাম্যান করেছিল, সেটা আমি বুঝতে পেরেছিলাম। আবার জানো দিদি ভাই, তারপরে যেদিনকে বউ ভাত, সেদিনকেও বেশ সুন্দর সুন্দর মুহূর্ত দেখা যায়। বউ ভাতে যেমন বউ সকলকে পায়েস পরিবেশন করছিল, সেরকম আমরাও দুজনে একসাথে পাশাপাশি খেতে বসেছিলাম। তারপর হঠাৎ করে আমি বেশি মিষ্টি না খাওয়ার জন্য তার পাতে মিষ্টিগুলো তুলে দিই। সে আমার ওই এঁটো খাবারগুলো সব খেয়ে নেয়, বলে যে এই তো সবে শুরু, এরপর তো এই এঁটো খেয়ে জীবনটা কাটাতে হবে। বাকিরা কেউ শুনতে পায়নি। আমি শুনে মুচকি হাসিতে লজ্জায় পড়ে গেছিলাম। ইস, কি লজ্জায় না লেগেছিল সে সময়। তারপর জানো তো, যখন সেদিন রাত্রেবেলা বউ ভাতে সাজছিলাম, তখন আমার নূপুরটা খুলে তার বাড়িতে পড়ে গেছিল। সে সেটাকে খুব যত্নে রেখে দিয়েছিল। সেটা পরে ফেরত পেয়েছিলাম, কিন্তু অনেক পরে। যতদিন পাইনি ততদিন ওই নূপুরটা তার কাছেই ছিল। এইভাবেই তো সে আমার ভালোবাসা হয়ে মনে রয়ে গেছিল। তারপর বিয়ে বাড়ি মিটে গেল, সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু সে আমার মন জয় করে নিল। মাঝে মাঝে তাকে চিঠি লিখতাম, চিঠির উত্তরও আসতো। পোস্টম্যানকে টাকা দিয়ে এমনভাবেই ঠিক করে রেখেছিলাম যাতে তার চিঠির উত্তরগুলো শুধু আমি লিখতে পারি, বাড়িতে যেন না দিয়ে আসে, তাহলে তো মা বাবা জেনে যাবে। এইভাবে তার সঙ্গে কথাবার্তা, যোগাযোগ সব কিছু হয়েছিল। কিন্তু একটা সময় দেখলাম সে আর আমার চিঠির উত্তর দেয় না, আর যোগাযোগ রাখে না, কেমন জানি পাল্টে গেছে। আমিও বুঝলাম আর মনে হয় সে চায় না আমি তার সঙ্গে থাকি। তখনকার দিনের ভালোবাসাগুলো একদম নির্ভেজাল ছিল, সেই জন্য আমারও তার উপর বড় বিশ্বাস ছিল যে সে ঠিক আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু জানি না কোন কারণে সেই সম্পর্কটা আর এগোলো না। সে কেমন জানি সরে গেল, আর কোনো চিঠির উত্তর এলো না, আর কোনো দেখা সাক্ষাৎ হলো না। আর দুই একবার দেখা হয়েছিল সেই বিয়ে বাড়ির পর, সেই দাদা বৌদির বাড়িতে গিয়েছিলাম বলে, কিন্তু ওইটুকুই। তারপরে আর কখনো দেখা হয় না। বহু বছর পর যখন জানতে পারলাম সে বিয়ে করছে, তখন অলরেডি আমি বিবাহিত। জানিস তো, আমার বিয়ে হয়ে গেছে। আসলে তার এরকম ভাবে চলে যাবার পর নিজের মনে হলো যে শুধু শুধু আমি তাকে আমার ভালোবাসা ভেবেছিলাম, আসলে হয়তো তা নয়। সেই জন্যই সে আমাকে ছেড়ে দিয়েছে। আর তখনকার দিনে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা, আমার তো বিয়ে হয়েই যেতে পারতো। নেহাত আমার বাবা পড়াশোনা করাবে, মেয়েকে বড় করবে, এসব ভাবতো বলে আমি এতদূর পড়তে পেরেছি। বাকিদের তো কবেই বিয়ে হয়ে গেছে। তাই আমারও বিয়ের সম্বন্ধ এলো। বিয়ে হয়ে গেল তোর দাদুর সাথে। তোর দাদু মানুষটা ভালো ছিল,
কিন্তু বড্ড বেরসিক, গল্প করতে জানে না, বেশি কথা তার আসে না, সবসময় শুধু কাজের মধ্যে ডুবে থাকে। আর যদি কিছু ভুল হয় সেই ভুলের খুঁত ধরে। আমার একেবারেই ভালো লাগতো না তার সঙ্গে কথা বলে, কিন্তু ওই যে বিয়ে করেছি, সংসার করতে হবে, বাকিদের মতো আনন্দে থাকতে হবে, অনেক চেষ্টা করতাম, কিন্তু দুটো আলাদা ধরনের মানুষের মধ্যে যতই বিয়ে দিয়ে লোকে বলুক না কেন যে ঠিক মিল হয়ে যাবে, আসলে মিল হয় না। মনের কথা বলে শান্তি পায় না, বড় একা লাগতো জানিস। কথাবার্তা বলতে পারতাম না, বরের সঙ্গে গল্প করতে পারতাম না, বর বেরসিক হলে যা হয়। কিন্তু সংসারে আর 5 জন ছিল, তাদের সঙ্গে আমার সময় কেটে যেত। তাই জন্য সেইভাবে বুঝতে পারতাম না যে আমি বড় একা। তারপরে তো আস্তে আস্তে তোর বাবা হলো। তখন তোর বাবা ছোটবেলায় যে বদমাইশ ছিল, ওকে নিয়ে থাকতে থাকতেই তো আমি আর দিন রাত কিছু বুঝতে পারলাম না। যখন তোর বাবা হলো তখন হঠাৎ করে দূর সম্পর্ক থেকে একটা খবর পেলাম যে সে বিয়ে করছে। মনটা কেমন জানি ডুকরে কেঁদে উঠলো, কিন্তু করার কিছু নেই। শুধু এটুকুই জানলাম তারও বিয়ে হচ্ছে, পরে জানতে পারলাম তারও বাচ্চা হয়েছে। কিন্তু সে সেখানে, আমি এখানে, আর কোনো যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ তো নেই বললেই চলে। আমি তখনও জানতাম না যে আমার একখানা নূপুর তার কাছে রয়ে গেছে। আমি সেই আশাতেই ছিলাম যে আমাদের বিয়ে হবে। তাই জন্য তার কাছে যখন নূপুরটা রয়ে যায়, আমি ঠিক করেছিলাম আমাদের ফুলসজ্জার দিনে সে ওই নূপুরটা নিয়ে আমার পায়ে পরিয়ে দেবে। কিন্তু কোথায় ফুলসজ্জা আর কোথায় কি, সম্পর্কটা তো এগোলোই না। তাই জন্য সেটা তার কাছেই ছিল, যত্ন করে রেখে দিয়েছিল সে। হঠাৎ একদিন একবার দেখা হলো জানিস তো, আগে থেকে নয়, হঠাৎই দেখা হলো। তখন সে সময় সে আমায় একটা কথা বলল। হঠাৎই দেখা হওয়ায় আমি যেন কথার ভাষাই খুঁজে পাচ্ছিলাম না, তাও অনেক কষ্টে তার সঙ্গে কয়েকটা কথা বলতে পারলাম। তখন জানতে পারলাম যে সে ইচ্ছা করে এই সম্পর্কটা থেকে সরে গেছিল, কারণ তার এই সম্পর্কটা জানাজানি হওয়াতে বেশ অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। এ বিয়েটা হয়তো হতো না, সেজন্য যাতে আমার উপর সেই আরোপটা না পড়ে, তাই সে ইচ্ছা করে দূরে সরে গেছিল। কথাটা শুনতেই আমার মনে যেন ভালোবাসার ঝড় আবার বইতে থাকে, কিন্তু করার কিছু নেই। সে এখন একটা সংসারে ব্যস্ত, আর আমিও বেঁধে গেছি একটা সংসারে। তাই আমাদের দুজনের জীবন তো এখন দুটো আলাদা রাস্তায়। ইচ্ছা করে জীবনে যেন একটা বিদায় সম্বন্ধনা দিয়ে দিলাম এই ভালোবাসার। তাই আর দেখা যে কখনো হবে না, এটাও দুজনে মিলে ঠিক করে ফেললাম। কিন্তু অনুভূতি, মায়া, এই সব কিছু যেন আমাদের মনের মধ্যে সে সময় দুজনকে একসাথে বাঁধতে চাইছিল, কিন্তু দুজনে ইচ্ছা করেই নিজেদের বাস্তব আর সত্যটাকে মেনে নিয়ে দুজন দুইটি পথে চলে গেলাম। মনে রয়ে গেল শুধু এই মুহূর্তটুকু, আর মনে রয়ে গেল তার প্রতি আমার ভালোবাসা। তখন সে আমায় বলল, যদি সত্যি পরজন্ম বলে কিছু থাকে, তবে সেই জন্মে সে আমার হবে, আবারও ভালোবাসতে আমার কাছে আসবে। এই কথাটুকু বলেই যেন আমাদের সেই প্রেমের সমাপ্তি ঘটল, যেটা সমাপ্তি হয়েও হয়নি। আজও তাকে আমি মনের মধ্যে রেখে দিয়েছি জানিস দিদি ভাই, আজও সে আমার মনের মধ্যে আছে। আজও চোখ বুঝলে আমি তাকে দেখতে পাই, অনুভব করতে পারি। তুই বলবি দাদুর সাথে তো দিব্যি আছো, তাহলে এটাই হয় রে, বিয়েটা তার সঙ্গেই হয় যার সঙ্গে নিয়তিতে থাকে, কিন্তু ভালোবাসাটা ওরকমই, সেটা মনের মধ্যে ওইভাবেই থেকে যায়, সেটাকে কখনো বদলানো যায় না। যত কিছুই হয়ে যাক না কেন, সেটা ওইভাবেই রয়ে যায়। মনে কর একটা অফিসে পুরনো ফাইলগুলো যেমন সেই ধুলো মাখা হলেও সেই অফিসের এক কোণায় পড়ে থাকে, তেমনি ভালোবাসার সেই স্মৃতি, মুহূর্ত, প্রথম প্রেমে পড়া সেই অনুভূতি, সেগুলো কিন্তু ধুলো পড়া হলেও সেই অফিসের এক কোণাতেই পড়ে থাকে। সেগুলোর কখনোই অস্তিত্ব নেই এটা বলা যায় না। সেই জন্য আজও তাকে মনে পড়ে, ভালোবাসি তাকে। তার পরিবার, সংসার সবকিছু আছে। আর যা বয়স দেখছিস, আমি কোনো রকমে বেঁচে আছি। আমার কবে যে উপরতলা থেকে ডাক আসবে জানি না, তবে তার ডাক এসে গেছিল, তাই জন্য সে চলে গেছে। জানিস দিদিভাই, যেদিনকে জানতে পারলাম সে আর নেই, সেদিনকে ছুটতে গেছিলাম তাদের বাড়ি একবার। আমি পারিনি কিছুতেই নিজেকে আটকাতে, একবার গিয়ে তাকে শেষ দেখাটুকু দেখে এসেছিলাম। মনের মধ্যে এত জোরে কাঁদতে ইচ্ছা করছিল যে আমি বলে বোঝাতে পারবো না।
কিন্তু আমি এত অজানা একটা মানুষ হয়ে কেন এতটা চোখের জল ফেলছি এটাও লোকে ভাবতো। তোর দাদুও হয়তো এই নিয়ে কিছু বলতো, তাই জন্য আমি আমার মনের অনুভূতিগুলোকে চেপে রেখেছিলাম। সেদিনকে দুঃখে থাকলেও সেইভাবে কাঁদতে পারিনি যতটা আমার মন কাঁদতে চাইছিল। তারপর এইভাবে সেখান থেকে ফিরে আসার পর কতদিন নিজেকে বুঝিয়ে বুঝিয়ে সামলে রেখেছি। বারবার মনে পড়ে যায় তার সেই শেষ কথাটুকু যে পরের জন্মে আবারও মিল হবে আমাদের, পরের জন্মে আবারও সে ভালোবাসতে আসবে। জানিস দিদি ভাই, এই আশাটুকুতে আজও বসে আছি, আজও অপেক্ষায় আছি পরের জন্মে হয়তো বা তার সঙ্গে দেখা হবে। কারণ সে চলে যাওয়ার আগে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, তাই তাকে ভালো করে দেখতেই পেলাম না। সে চলে গেল, আর কখনো দেখতেই পাই না। কিন্তু জানিস দিদি ভাই, স্বপ্নে দেখতে পাই সে আসে। ভালোবাসা তো এটাকেই বলে, ভালোবাসা এটাই হয় রে। ঠাম্মি এইসব কথাগুলো বলতে বলতে চোখের জল ফেলে, চোখের জলে যেন বন্যা বয়ে যায়। ঠাম্মির এত কষ্ট দুঃখ কথাগুলো শুনে তিতিরের মনটা যেন গলে যায়। সে বলে, ঠাম্মি, কাউকে এতটাও ভালোবাসা যায়? না পেয়েও এতটা ভালোবাসা যায়? তখন ঠাম্মি বলে যে অপ্রাপ্তির ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা দিদি ভাই। যখন কাউকে সবটুকু পাওয়া হয়ে যায় তখন তার প্রতি সেই ভালোবাসার অনুভূতিগুলো আস্তে আস্তে যেন নানা রকম অভিজ্ঞতার দ্বারা তিক্ত হতে থাকে। কিন্তু যাকে জীবনে পায়নি সে কল্পনা হয়ে মনের মধ্যে রয়ে যায়। সেই জন্য অপ্রাপ্তির ভালোবাসাই হয় সর্বোত্তম ভালোবাসা দিদি ভাই। তবে যদি ভালোবাসার মানুষকে জীবনে পাও তাকে কখনো হারিও না, তাহলে জানবে যে পরে এমন সুযোগও আসবে না কোনো ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসাবে পেলে। কারণ ভালোবাসা একবারই হয়, ভালোবাসা ভালোবাসার মতো অনুভূতি নিয়েই হয়। সেগুলোকে একবার হারিয়ে ফেললে আর খুঁজে পাওয়া যায় না। তাই উচিত ভালোবাসার মানুষকে শক্ত করে জড়িয়ে রাখা, শক্ত করে ধরে থাকা। ঠাম্মির কাছে এই কথাগুলো শুনে তিতিরের চোখ ভিজে যায়। সত্যি তো, বিশালকে সে কত ভালোবাসে, কত পছন্দ করে, এমনকি বিশালও তাকে ভালোবাসে। সামান্য বিশালের এইটুকু কথাতে তার বিশালের প্রতি ব্রেকআপ হয়ে গেছে এই কথাটা বলে দেওয়াটা ঠিক হয়নি। তখন নিজের কথাগুলো ভেবে তিতিরের মনটা খারাপ লাগে। তখন সে ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমি বিশালকে এত ভালোবাসি, তাহলে কি করা উচিত আমার? তখন ঠাম্মি বলে, দিদি ভাই, ভালোবাসার মানুষকে হারাতে দিও না, চলে যেতে দিও না, কাছে আগলে রেখে দাও। বড় যত্নের জিনিস হয় ভালোবাসার মানুষ। তাকে একবার হারিয়ে ফেললে আর খুঁজে পাবে না, আর হয়তো সেরকম ভালোবাসা কোথাও পাবে না। আর প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, প্রথম অনুভূতি, সেগুলোর মাহাত্ম্যই আলাদা হয়। এই ভালোবাসার সঙ্গে ভাবো তো তোমার কত গল্প জড়িয়ে আছে, কত ইমোশন জড়িয়ে আছে। যখন তুমি এগুলো হারিয়ে ফেলবে তখন তোমাকে এই ইমোশন, এই অনুভূতিগুলো কুড়ে কুড়ে খাবে। তাই যাও, ভালোবাসায় কোনো ছোট বড় হয় না, গিয়ে খানিকক্ষণ গল্প করো, দেখবে মন ঠিক হয়ে যাবে। বুঝলে দিদি ভাই? নাহলে এই যে আমার মতো আজও দিন গুলে চলেছি। কবে হবে সেই পরজন্ম, কবে আবার তার সঙ্গে দেখা হবে সেই আশাতে। তখন হঠাৎই তিতিরের মনে প্রশ্ন হয়, তাহলে তুমি দাদুকে যে বিয়ে করলে, দাদুর সঙ্গে ভালোবাসা নেই তোমার? তখন ঠাম্মি বলে যে, কেন নেই, ভালোবাসাটা কিছুটা আবার অভ্যেস, জানো তো দিদি ভাই। এই যে একজনকে মনের মধ্যে বাঁচিয়ে রেখেছি, সে ওখানেই ঠিক আছে। তার প্রতি আমার প্রেম অনুভূতি, আমার ইচ্ছা আবেগ সব কিছু কাজ করে মন আর কল্পনায়। কিন্তু আবার জানো তো, এই যে বিয়ে করলাম, এই যে বিয়ে নামক একটা অভ্যেস খেলা, এইটাও তো চালিয়ে যেতে হয়। আস্তে আস্তে এই অভ্যেসগুলোর মধ্যে দিয়ে মানুষটার প্রতি একটা মায়া পড়ে যায়। তখন সেটাকে তুমি ভালোবাসা নয়, মায়া বলেও ধরতে পারো। আর এই মায়ার টানেই অনেক সময় তার সঙ্গেই কাটিয়ে দিতে হয়। সেখানে হয়তো ভালোবাসা থাকে না, কিন্তু কিছুটা মায়া, কিছুটা দায়িত্ব, কর্তব্য, এগুলো তো থাকে। আর যখন বয়স বেড়ে যায় তখন আর শরীর চায় না এইদিক ওদিক নড়াচড়া করতে। তখন মনে হয় ভালোবাসা আমার মনে থাকুক, আর যেভাবে আছি অভ্যেস নিয়ে, এই সংসার নামক অভ্যেস, এই মায়া নামক আবেগ, এগুলো নিয়েই কাটিয়ে দিতে ইচ্ছা করে। তখন আর ভালোবাসা আসে না দিদি ভাই, তখন ভালোবাসা শুধু মনেই রয়ে যায়।
তাই দেখো, এখন আমি তোমার দাদুর সঙ্গে দিব্যি আছি, ওর পছন্দ অপছন্দ সুবিধা অসুবিধা সব বুঝে গেছি। তাছাড়া অনেকদিন ধরে একসাথে থাকতে থাকতে যে মায়াটা তৈরি হয়ে যায় না দিদি ভাই, সেটাকে কাটিয়ে ওঠাটা বড় শক্ত। তাই আর মায়া কাটিয়ে এখান থেকে চলে যেতে পারিনি। যখন ওপর থেকে ডাক আসবে একেবারে যাব। তখন তিতির বলে, ঠাম্মি ওইসব কথা একেবারে বলো না। তার মানে ভালোবাসা মনের মধ্যে থেকে যায়, আবার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে তার সঙ্গে কাটিয়ে দেওয়া যায়, এরকমই হয়? তখন ঠাম্মি বলে, একদমই তাই, এরকম হয়। তবে ভালোবাসার মানুষটাকে যদি জীবনসঙ্গী হিসাবে পাও, সেটা সব থেকে সুখের হয়। কারণ সেই ভালোবাসার শুরুতে থাকে তোমাদের প্রেমের গল্প, আর তারপর আস্তে আস্তে হয়ে যায় তার সঙ্গে কাটানো বাকি জীবনটা। অনেক বাস্তব, অনেক ঝড়ঝাপটায় তোমরা একে অপরের সাথে থাকো, এভাবে সম্পর্কটা মজবুত হয়ে যায়। এটাই তো সবাই চায়। কিন্তু দিদি ভাই, ভালোবাসার মানুষকে কজনই বা নিজের জীবনসঙ্গী হিসাবে পায় বলো? তারা এইভাবেই মনের মধ্যে রেখে দেয়। তিতির এইসব কথাগুলো শুনে ঠিক করে যে না, সে আর কিছুতেই বিশালের সঙ্গে ঝগড়া করবে না, অশান্তি করবে না, আর এইভাবে কথায় কথায় ব্রেকআপ এটা বলবে না। কারণ সে বিশালকে ছাড়া থাকতে পারবে না। কারণ এত দিনের তাদের ভালোবাসা, এটাকে কখনোই এভাবে ভুলে যেতে সে পারবে না। আর যদি তার জীবনে অন্য কেউ আসে, এখন তো সে ভাবতেই পারছে না যে তার জীবনে অন্য কেউ আসবে। কারণ বিশাল ছাড়া তার জীবনে সত্যি আর অন্য কেউ আসতে পারে না। বিশালের মতো ভালো তাকে কেউ বাঁচতে পারবে না। ঠাম্মির এই ভালোবাসার গল্পটা শুনে কোথায় যেন একটা ইমোশনাল হয়ে যায় তিতির। তারপরে তে বলে, ঠাম্মি আমি আমার ভুল বুঝতে পেরেছি। বিশালের এই সামান্য কথাতে আমার ভীষণ রাগ হয়েছিল, ভীষণ দুঃখ পেয়েছিলাম, ওকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ঠাম্মি, ওকে ছেড়ে দিয়েছি বললে কি আমার মন ওকে ছেড়ে দিতে পেরেছে? আমারও হয়তো মনে হবে যে আমি বড় ভুল করেছি। ভাগ্যিস তুমি তোমার এই গল্পটা শোনালে, তাই জন্য আমার আবারও মনে হচ্ছে আমার এক্ষুনি বিশালের কাছে যাওয়া উচিত, ভালোবাসার মাফ চেয়ে নেওয়া উচিত। কারণ ভালোবাসায় কেউ ছোট হয় না, বরঞ্চ ভালোবাসার কাছে মাথা নত করলে সেখান থেকে আরো বেশি ভালোবাসা পাওয়া যায়। আমি বিশালের কাছে যাবো ঠাম্মি, আমি বিশালের কাছে চেয়ে নিজের ভালোবাসাটা চেয়ে নেব। কারণ আমি বিশালকে ছাড়া থাকতেই পারবো না। ঠাম্মি তখন বলে, এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। ভালোবাসাকে আগলে রেখো দিদি ভাই, ভালোবাসা তোমার পাশে থাকবে। তখনই বলে, ঠাম্মি আর কথা নয়, দাদু এবার আসতে পারে, চুপ করে যাও। তোমার লাভ স্টোরিটা শুনে ফেললাম, কাউকে বলে দেবো নাকি? তখন ঠাম্মি ইয়ার্কি করে বলে যে, আর এই বয়সে কি বলবে, বললে বলো, তোমার দাদুও জানে এই বয়সে এখন ওপর থেকে ডাক আসার সময় হয়ে গেছে। আর ভালোবাসা দেখা যায় যে তিতির পরের দিনই বিশালের কাছে গেছে। বিশালকে গিয়ে বলে, বিশাল আমি খুব ভুল করেছি, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না, বড় ভালোবেসে ফেলেছি তোকে, তুই কি করে আমাকে না বলে চলে যেতে পারলি? বিশাল তখন বলে, কে না বলেছিল? তুই তো না বললি, তুই বললি যে তুই আর আমার সঙ্গে থাকতে চাস না, আমাকে ভালোবাসতে চাস না, তুই তো না বলে সরে গেলি। তখন তিতির বিশালকে বলে, তুই আটকাতে পারলি না? আমি তো না বলতেই পারি, মেয়ে হই না, আমাদের একটু অভিমান বেশি হয়, তুই তো আটকাতে পারতিস, তুই তো করলি না সেটা। তখন বলে, ছাড় না এসব, আয় তুই আমার কাছে আয়। তারপরে তিতির আর বিশাল দুজন দুজনকে জড়িয়ে ধরে। ঠাম্মির এই গল্পটা যেন তিতিরকে এক অন্যরকম ভাবে বুঝিয়ে দেয় যে ভালোবাসা কতটা যত্নের জিনিস, আগলে রাখার জিনিস। তাই জন্য আবারও সে বিশালকে জড়িয়ে ধরে তাকে একভাবে অনুভব করতে থাকে। এই অনুভূতিটার সময় দুজনেরই মনে হচ্ছিল যেন একে অপরকে জড়িয়ে ধরে আছে, তাদের মধ্যে যেন সামান্য দূরত্বটুকু নেই, তাদের মন এক, আত্মা এক, প্রাণ এক। তাই জন্য একে অপরকে সারা জীবনের জন্য এক সুতোয় বেঁধে ফেলবে। হঠাৎই বিশাল তখন তিতিরকে অফার করে যে, কি রে এতক্ষণ যে জড়িয়ে ধরে আছিস, বিয়ে করবি? তাহলে এইভাবে সারা জীবন জড়িয়ে ধরে থাকতে পারবি। হঠাৎই তখন লাজুক মুখে তিতির বলে দেয়, দেখ কি যে বলিস। তখন বিশাল বলতে, দেখ আমি কিন্তু আর দ্বিতীয়বার বলবো না, এখনই জিজ্ঞেস করলাম। তিতির তখন বললে, হ্যাঁ বিয়ে করব, আর করবো বলেই তো এখানে এসেছি। তখন বিশাল কথাটা শুনে হেসে ফেলে, আর দুজনে মিলে বলে, তাহলে এইবার নেক্সট টার্গেট আমাদের কেরিয়ার, আমরা দুজনেই জব পেয়ে যাব,
দেন আমরা সেটেল হয়ে যাব, তাই তো? কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে যে তুই হঠাৎ করে এতটা চেঞ্জ হয়ে গেলি কেন? তোকে কি কেউ কিছু বোঝালো? তখন তিতির বলে যে হ্যাঁ, আমার ঠাম্মির কাছ থেকে ঠাম্মির লাভ স্টোরিটা শুনেছি, তবে ঠাম্মি আর দাদুর নয়, ঠাম্মির একজন বয়ফ্রেন্ড ছিল তার। সেই লাভ স্টোরিটা শোনার পর, তাদের প্রেমের কাহিনীটা শোনার পর না, আমার মনে হলো জানিস তো, ভালোবাসার মানুষকে হারানোটা উচিত নয়, যেটা আমার ঠাম্মি করেছে। আমি কিছুতেই তোকে ছাড়া থাকতে পারবো না বিশাল, তোকে ছাড়া থাকা আমি ভাবতেই পারি না। সেই জন্য তো সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে তোর কাছে এইভাবে চলে এলাম। তারপর তিতির আর বিশাল দুজনেই ভালো ভালো কথা বলতে বলতে সেই দিনের রাত্রিবেলাও দুজনকে ফোন করে একে অপরের সাথে কথা বলে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা আবারও নিজের মতো কাজকর্ম থাকে দুজনেই এখন চাকরির নানা রকম প্রিপারেশনের পরীক্ষা দিচ্ছে এবং দুজনেই চাচ্ছে দুজনের একটা জব পাওয়াটা খুবই দরকার, তাহলে তাদের জীবনটা সেটেল হয়ে যায়। কিন্তু এত সহজে তো সেসব হয় না, তাই কাজ খোঁজার পাশাপাশি দুজনের প্রেমও চলতে থাকে এবং নিজেদের কেরিয়ারের দিকেও ফোকাস করতে থাকে। বেশ অনেকগুলো মাস কেটে গেছে, তিতির এবং বিশাল দুজনে খুব ভালো আছে। তাদের ভালোবাসা এখন ভীষণ মাখো, আর তার সঙ্গে নিজেদের কেরিয়ার, পড়াশোনা সব কিছু নিয়ে দিব্যি আছে। তাদের মধ্যে এখন আর ঝগড়া হয় না, আর ঝগড়া হলেও সেটা খুব মিষ্টি মধুর ঝগড়া, যেটা লাস্টকালে দুজনকে চুমুতে ভরিয়ে দিয়ে দুজনের রাগ ভাঙিয়ে ফেলে। তাই জন্য বলা যায় বিশাল এবং তিতির এখন খুব হ্যাপি আছে। কিন্তু ভগবান সবসময় সবাইকে হ্যাপি থাকতে দেয় না, জীবনে আসে অনেক রকমের গল্প, আর তখনই সেই সোজা সাপটা জীবনটা যেন কেমন ওলট পালট হয়ে যায়। এদিকে দেখা যায় যে বিশাল পড়াশোনায় ভীষণ ভালো, সেই জন্য তাই দূরে একটা ট্রেনিং এর জন্য যেতে হবে, তাই জন্য অনেক দিন তিতিরকে ছেড়ে দূরে থাকতে হবে। এই জন্য বিশালের ভীষণ মন খারাপ, কিন্তু তিতির তাকে বোঝায় যে কেরিয়ারের জন্য আমাদের এসব করা প্রয়োজন, ভালোবাসা তো আছে, দূরে গেলেই বা অসুবিধা কি, যোগাযোগ হবে, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হবে। এখনকার দিনে দূরে যাওয়া মানে দূরে যাওয়া নয়, সবসময়ই যোগাযোগে থাকা যাবে। তাই জন্য নিজের কেরিয়ার অপশনটাকে বেছে নিয়ে এগিয়ে যাওয়াটাই উচিত, যেটা হলে তারা তাড়াতাড়ি সেটেল হতে পারবে। বিশাল একটু দোনামোনা করলেও শেষকালে রাজি হয়ে যায় কেরিয়ারের কারণে দূরে ট্রেনিং নেওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় তিতিরও কলকাতায় ভালোভাবেই পড়াশোনা করছে, সেও কিছু ভালো ডিগ্রি করার জন্য আরও এক্সট্রা কিছু নলেজিং কোর্সে ভর্তি হয়েছে। সেই কোর্স করতে গিয়ে একটা স্যারের সঙ্গে তিতিরের পরিচয় হয়। প্রসঙ্গত বলে রাখি, স্যারটির নাম হলো অমিত। সেই জন্য সকলের প্রিয় অমিত স্যার খুবই ভালোবাসেন তার সকল স্টুডেন্টকে, এবং তিনি এত সুন্দরভাবেই সমস্ত পড়ান যে সকলের খুব ভালো লাগে তার পড়ানোর ধরনটা। তিতিরও তার ব্যতিক্রম নয়, তাই স্যারের সঙ্গে ভালোভাবেই যোগাযোগ। এছাড়াও স্যারের সঙ্গে সমস্ত স্টুডেন্টদের যে গ্রুপ চ্যাট হয় সেখানেও রয়েছে তিতির। সেখান থেকে হঠাৎ করে সেই নাম্বার নিয়ে একটা মেসেজ আছে স্যারের ফোন থেকে। তিতির তো সেটা দেখে বেশ অবাক, স্যার এত রাত্রে মেসেজ করেছে, তাও আবার এটাই যে কালকে যেন তিতির নীল কালারের ড্রেস পরে আছে। তার মানেটা কি? স্যার এইসবের মানে কি বলতে চাইছে? এদিকে দেখা যায় যে স্যার এটা লিখছে যে কাল অবশ্যই ব্লু কালারের একটা ড্রেস পরে এসো, তোমাকে ভীষণ সুন্দর লাগে, চুলটা খোলা রেখো, দেখতে দারুণ লাগে তোমাকে। এই সমস্ত কথা শুনে তিতিরের মনে হয় স্যার তো এরকম ধরনের মানুষ না, তাহলে এরকম ধরনের মেসেজ করছে কেন? ইচ্ছা করে সেদিনকে তিতির ব্লু কালারের ড্রেস পরে না, অন্য একটা ড্রেস পরে যায়। স্যার এসবের কিছুই বুঝতে পারে না, সে বারবার ধরে গিয়ে ক্লাসরুমে স্যারকে দেখার চেষ্টা করে। স্যার আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিকই থাকে। তিতির তখন বুঝতে পারে না যে স্যার এত ন্যাচারাল ভাবে আছে, তাহলে কাল এরকম মেসেজ করার মানেটা কি ছিল। কিন্তু এত স্টুডেন্টের ভিড়ে কিছুতেই স্যারকে আর আলাদা করে জিজ্ঞেস করা হয় না, তাই জানতেও পারে না তিতির। অন্যদিকে দেখা যায় আবার সন্ধ্যাবেলা স্যারের ফোন থেকে মেসেজ আসছে, আজকে তুমি ব্লু কালারের ড্রেস কেন পরলে না? তোমাকে ব্লু কালারের ড্রেসে ভীষণ সুন্দর লাগে, আমি ভেবেছিলাম তুমি হয়তো ব্লু কালারের ড্রেসই পরবে। এইটা শুনে আবার তিতির ভাবে যে আবারও এই ধরনের মেসেজ পাঠাচ্ছে স্যার, কিন্তু আজ যখন ক্লাসে কথা হলো ওই স্যার একবারও আমার সঙ্গে আলাদা করে কিছু কথাই বলতে চাইলেন না।
তাহলে কে মেসেজগুলো পাঠাচ্ছে? স্যারের ফোন থেকেই তো মেসেজগুলো আসছে। তিতির আবারও কেমন একটা কনফিউজ হয়ে যায়। মাঝে মাঝে তার মনে হয় কথাটা বিশালকে জানায়, কিন্তু তিতির এটা ভাবে যে আমি নিজেই যথেষ্ট এই প্রবলেমটা সলভ করার জন্য। শুধু শুধু বিশাল ওখানে একটা কাজের মধ্যে আছে, তার মাথায় অনেক ট্রেনিং এর চাপ আছে, তাকে এইসবের মধ্যে জড়িয়ে লাভ নেই। বিশালকে আমি ভালোবাসি, বিশাল আমার মনে আছে, তাই আমাকে বিশালের থেকে কেউ আলাদা করতে পারবে না। আর আমি কোনো পরিস্থিতিতেই বিশালের থেকে দূরে যাব না। তাই বিশালকে এইসব ব্যাপারে কোনো টেনশন নিতে হবে না, এই ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করে নিতে পারবো। পরের দিন ইচ্ছা করে তিতির ব্লু কালারের একটা ড্রেস পরে যায় ক্লাসরুমে এবং সে দেখার চেষ্টা করে যে তার দিকে স্যার তাকাচ্ছে কিনা। কিন্তু অবাক করা বিষয় যে কিছুতেই সেই স্যার তিতিরের দিকে তাকায় না, অথচ মেসেজে লেখে ব্লু কালারেরই ড্রেস পরতে হবে। তিতির বুঝতে পারে না কেন এরকম হচ্ছে। স্যার লিখছে একরকম, অথচ স্যারকে যখন দেখছি তখন যেন মনেই হচ্ছে না স্যার এরকম কোনো মেসেজ করতে পারে। আসল ঘটনাটা আপনাদেরকে বলি। স্যারের যে বউ, অর্থাৎ এই অমিত স্যারের ওয়াইফ তিথি হচ্ছে এক ধরনের সাইকিয়াট্রিক পেশেন্ট। তার মাথার একটু প্রবলেম আছে। সে তার বরকে এতটাই সন্দেহ করে যে তার মনে হয় যে তার বর সবসময় ছাত্রীদের সঙ্গে প্রেম করছে, কিন্তু তার বর একদমই এরকম না। কিন্তু যেহেতু তার মাথার একটা গন্ডগোল আছে, সেই কারণে এই সন্দেহবাতিক রোগ। আর যেহেতু তিতিরের সঙ্গে পড়াশোনা নিয়ে অনেক চ্যাটস করেছে অমিত স্যার, সেই জন্যই তিথির মনে হয় যে তার বরের সঙ্গে হয়তো তিতিরের কোনো যোগাযোগ আছে। কিন্তু এই পড়াশোনার মেসেজে কোনো রকম খারাপ সে কোনো ইঙ্গিত পায় না, কিন্তু তাও বরকে সন্দেহ করা স্বভাব এবং তার এই মাথার রোগের জন্যই তার এই মনের মধ্যে হতে থাকে যে দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু যোগাযোগ আছে। তাই এই ধরনের মেসেজগুলো সে তার বরের ফোন থেকে তিতিরকে করছে। আর তিতির ভাবছে স্যার কেন এই রকম ধরনের কথাবার্তা বলে। একদিন হঠাৎই তিতিরের মনে হলো যে এই ব্যাপারটা স্যারকে জানানো উচিত। স্যারের মুখের রিয়াকশনের সঙ্গে ফোনের চ্যাটস কিছুতেই মিলছে না। তখন সে একদিন স্যারের কমন রুমে গিয়ে স্যারকে বলে, স্যার আপনার সঙ্গে কিছু কথা আছে, যদি একটু সময় দেন কিছু কথা বলতাম। তখন স্যার সকলের সামনেই বলে, হ্যাঁ এখানেই বল। কিন্তু তিতির বলে, একটু দরকারি কথা আছে, সবার সামনে বলা যাবে না। তখন অমিত স্যার আলাদা করে তিতিরের সঙ্গে দেখা করে, ক্লাসের একটা রুমেতে বসে তারা কথা বলে। তখন তিতির তাকে সমস্ত কথা সহ চ্যাটস দেখায় এবং এটা দেখেই স্যার বুঝে যায় যে এটা তার বউয়ের কাজ, কারণ তার বউয়ের এই সন্দেহবাতিক রোগটা আছে সেটা সে জানে। তাই সে তার বউয়ের সমস্ত শারীরিক অবস্থা থেকে শুরু করে রোগের বিবরণ সব কিছু তিতিরকে জানায় এবং বলে যে এই মেসেজগুলো আমি একটাও লিখিনি, সব আমার ওয়াইফ লিখেছে, প্লিজ কিছু মনে করো না। আর যাই মেসেজ এই টাইপের আসুক না কেন, তুমি এগুলোকে সিরিয়াসভাবে নেবে না, কারণ এই সবটাই হচ্ছে তার লেখা, আমি এগুলোর কিছুই জানি না, আর আমি আমার কোনো স্টুডেন্টকে এরকম ভাবিই না। এই সব শুনে তিতির বেশ শান্ত হয়। সে ভাবে যে যাক, তাহলে সে যেটা ভেবেছিল ঠিক, স্যার ভালো মানুষ, এটা আসলে একটা অন্য প্রবলেমের জন্য হচ্ছে। তারপর থেকে অনেকবারই স্যারের ফোন থেকে এরকম কোনো মেসেজ এলেও তিতির সেটাতে বিশেষ একটা রিয়েক্ট করে না, কারণ সে আসল কারণটা বুঝে গেছে। অন্যদিকে অমিত স্যারও নিজের ফোনটাকে খুব সিকিউর ভাবে রাখে, যাতে তার বউয়ের হাতে এটা না যায়, তাহলেই হয়তো আবার নানা রকম কথা তিতিরকে লিখে বসবে। এই সাবধানতার কারণে অনেকদিনই মেসেজ আসে না স্যারের ফোন থেকে তিতিরের কাছে, কিন্তু হঠাৎই আবারও মেসেজ আসা শুরু হয়ে যায়। এবার অবশ্য কথাগুলো আরো যেন ঘনিষ্ঠতা সহকারে লিখতে থাকে। তিতির, আই লাভ ইউ, তোমার চুমুটা আমার ভীষণ ভালো লেগেছে। সেদিনকে ক্লাসরুমে তুমি যখন আমায় জড়িয়ে ধরলে, তখন আমি সত্যিই যেন তোমার মধ্যে হারিয়ে গেছিলাম। এত দূরত্ব কেন তিতির? এবার আমাদের মিলন হওয়া উচিত। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই একান্তে। তোমায় জড়িয়ে ধরে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে তোমার শরীরকে খুশি রাখতে চাই। এই সমস্ত কথা এবার আস্তে আস্তে লেখা শুরু হয়। তিতির এইসব লেখা দেখে আবারও ইগনোর করে রেখে দেয়, কিন্তু লেখা ক্রমশ আস্তে আস্তে খুবই জটিল এবং ঘনিষ্ঠতার দিকে লিখতে থাকলে তখন বাধ্য হয়ে পরের দিনকে আবারও স্যারকে ক্লাসরুমে ডেকে তিতির সমস্ত মেসেজটা দেখায় এবং এই সব দেখে অমিত স্যার খুবই কষ্ট পায় এবং তিতিরের কাছে হাত জড়ো করে ক্ষমা চায়। এদিকে বিশালের সঙ্গে যখন তিতিরের কথা হয়, তিতির যে ভালোই ডিস্টার্ব সেটা বিশাল হাবে ভাবে হলেও বুঝতে পারে।
বিশাল বারবার জিজ্ঞেস করে তিতির কি হয়েছে, আমাকে বল না, আমি তোর সমস্ত ইচ্ছাগুলো পূরণ করি, তাই তোর মুখ দেখলে বুঝতে পারি যে তুই কেমন আছিস। এখন মনে হচ্ছে তুই একটা চিন্তার মধ্যে আছিস, কিছু কি লুকাচ্ছিস আমার থেকে? তিতির তখন বলে, হ্যাঁ ক্লাসরুমে একটা প্রবলেম হয়েছে, বাট সেটা এমন কিছু সিরিয়াসও নয় তোকে বলতে হবে, তবে তুই চিন্তা করিস না, তোর তিতির তোরই আছে। এই বলে বিশাল এবং তিতিরের মধ্যে কথাবার্তা নর্মাল হতে থাকে। অন্যদিকে দেখা যায় যে অমিত স্যারের ওয়াইফ তিথি ক্রমশ আরো বেশি মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ছে। নানা রকম কথা, বাজে আচরণ ইত্যাদি করতে থাকে অমিত স্যারের সাথে। এই সমস্ত করতে করতে হঠাৎ একদিন অমিত স্যারের মনে হয় যে তার বেঁচে থাকাটাই উচিত নয়, কারণ এইভাবে বউয়ের এই ধরনের সন্দেহবাতিক মন অত্যাচার মেন্টালি পেশেন্ট হয়ে যাচ্ছে সে নিজেও, কারণ এইগুলো সহ্য করতে করতে তারও মানসিকভাবে নানা রকম হ্যারাসমেন্ট হচ্ছে, এবং শুধু আগে তার নিজের মধ্যে হ্যারাসমেন্ট হতো, এখন নানা রকম ছাত্রীকে এই সমস্ত বাজে বাজে কথা লেখার জন্য তার নিজের কাছেই নিজের লজ্জা হচ্ছে যে তার স্ত্রী এরকম কথা তার ছাত্রীদেরকে লিখে পাঠাচ্ছে। কিভাবে কোন মুখে সে ক্ষমা চাইবে ছাত্রীদের কাছ থেকে? এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে অমিত স্যার একদিন নিজেই ঠিক করেছে যে তার জীবনে থাকা উচিত নয়, তার এই জীবন থেকে চলে যাওয়াই উচিত। সেই জন্য অমিত স্যার সুইসাইড অ্যাটেম্প্ট করে। এমন সময় দেখা যায় যে হাতে শিরা কেটেই অমিত স্যার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। পরের দিন খবরটা ক্লাসরুমে ছড়াতে সকলে স্যারকে দেখতে চলে আসে। তিতির অবশ্য বুঝতে পেরে যায় আসল কারণটা, কারণ তিতির স্যারের সঙ্গে কয়েকবার কথা বলে স্যার যে তার ওয়াইফকে নিয়ে একটা তীব্র অস্বস্তির মধ্যে আছে সেটা তিতির জানতো। সেই জন্য এই অ্যাটেম্প টু মার্ডারের কারণটা তিতিরের জানা। অমিত স্যারকে তাড়াতাড়ি নার্সিং হোমে নিয়ে যাওয়ার জন্য অল্পের জন্য বেঁচে যান তিনি, না হলে হয়তো আজ বড় কিছু একটা ঘটনা ঘটেই যেতে পারত। এখন তিনি তার স্ত্রীকে একটা বড় রিহাবে পাঠিয়েছেন, যেখানে আলাদা করে মেন্টালি ট্রিটমেন্ট করা হয়, এবং নিজেও একটা নিজের জীবনে সুন্দরভাবে থাকার চেষ্টা করছেন। রোজ মর্নিং ওয়াকে যান, নিজের মতো করে সময় কাটান, গান ইত্যাদি, লেখা আঁকা ঝোঁকা ইত্যাদি নিয়ে অমিত স্যার নিজের মতোই ভালো আছে। কিন্তু তার মাঝে মাঝে মনে পড়ে যায় তার স্ত্রীর কথা, কিন্তু তাকেও তো সুস্থ হতে হবে, কারণ এই রকম মানসিক রোগগ্রস্ত স্ত্রীর সঙ্গে বেশি দিন থাকলে আস্তে আস্তে অমিত স্যার নিজেও হয়তো অসুস্থ হয়ে পড়বেন। সেই জন্যই স্ত্রীকে দূরে একটা রিহাবে পাঠিয়েছেন। স্ত্রীর কথা ভেবেই মাঝে মাঝে তার খারাপ লাগলেও এখন তার করার কিছুই নেই। তিনি চান তার স্ত্রী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে অনেক দিন বাদে বিশাল দেশে ফিরেছে, আর তার এখন তিতিরের সঙ্গে দেখাও হয়েছে। দুজনে ভীষণ ভীষণ গল্প করছে, একে অপরকে এতদিন পর পেয়ে অনেকক্ষণ ধরে দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকে, দুজনে অনেক কথা বলে, একে অপরকে যেন মন ভরে দেখতে থাকে। সত্যি এতদিন ভিডিও কলে দেখেছে, কিন্তু সামনাসামনি দেখার অনুভূতিটাই আলাদা। তাই দুই বাড়ি থেকে অনেকটাই মেনে নিয়েছে তিতির ও বিশালের প্রেমকে, আর সেই জন্য তারা মোটামুটি এটা ঠিক করে ফেলেছে যেটা খুব শিগগিরই তারা একে অপরের হয়ে যাচ্ছে সারা জীবনের জন্য, শুধু নিজের কেরিয়ারটুকুর জন্য যেটুকু সময় লাগে আর কি। অন্যদিকে দেখা যায় একবার তিতিরের একটা প্রয়োজনে ফোনটা রয়ে যায় বিশালের কাছে, তিতির ভুল করে বাড়ি চলে আসে, এদিকে ফোনটা রয়েই যায় বিশালের বাড়িতে। তিতির তখন নিজের বাবা মায়ের ফোন নাম্বার থেকে বিশালকে ফোন করে জানায়, বিশাল আমার ফোনটা তোর বাড়িতেই রয়ে গেছে, ওটা তোর কাছেই রেখে দে, কোনো ফোন এনে ধরে নিস, আর কালকে আমি তোর সঙ্গে যখন দেখা করবো তখন নিয়ে নেব। তখন বিশাল বলে, তাহলে ফোনটা নিয়ে যা যদি আর্জেন্ট কিছু থাকে। তিতির তখন জানায় যে আমার আর্জেন্ট কিছুই নেই, তোর কাছে থাকা মানে আমার কাছে থাকা, আমি তোকে ট্রাস্ট করি, আর আমরা তো এখন হাজব্যান্ড ওয়াইফেরই মতো, শুধু যা সামাজিক স্বীকৃতিটুকু পাইনি, তাই তোর কাছে থাকলেও আমার কোনো প্রবলেম নেই। এদিকে দেখা যায় যে তিতিরের ফোনে তার কয়েকটা বান্ধবীর ফোন টোন আসতে থাকে। অনেক সময় বিশাল সেই ফোনগুলো ধরে বলে যে ফোনটা আসলে তিতিরের কাছে নেই, কালকে ফোন করলে তিতিরকে দিয়ে দেবো, এই সমস্ত কথা বলে। হঠাৎই হোয়াটসঅ্যাপে সেই মেসেজের দিকে চোখ পড়ে যায়। অমিত স্যারের সঙ্গে এই সমস্ত চ্যাটস দেখে বিশাল কিছুটা চমকে যায়। এইসব কি চ্যাটসে লেখা হয়েছে, এই সমস্ত তিতিরকে কেন লিখেছে স্যার? কিন্তু তখনই সেই কথাগুলো তিতিরকে জানানো হয় না, কারণ তিতিরের কাছে ফোনটা নেই, আর মা বাবার ফোনে এত রাত্রে ফোন করে তিতিরকে কথাগুলো জানতে চাইবে এমনটাও ভালো লাগছে না বিশালের। কিন্তু লেখাগুলো পড়ে
বিশালের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে তার তিতিরকে খুব ভালোভাবে চেনে, এসব তার তিতিরকে কেউ লিখতেই পারে না। আবার এটাও ভাবতে থাকে বিশাল যে হয়তো তিতিরকে এসব কিছুই ভাবে না, সেই লোকটাই হয়তো তিতিরকে এই সমস্ত কথা বলেছে। তিতির হয়তো এই ব্যাপারে তাদেরকে সমস্ত সত্যি কথা বলে দিয়েছে। নানা রকম চিন্তা ভাবনার মধ্যে সেদিনের রাতটা কেটে যায়। পরের দিন তিতিরকে যখন ফোনটা দিতে যায়, তখন তিতিরকে বলে যে তোর হোয়াটসঅ্যাপে দেখলাম অমিত স্যারের সঙ্গে অনেক মেসেজ হয়েছে, কিন্তু এই অমিত স্যারটা কে? তখন তিতির বুঝতে পেরে যায় যে সেই চ্যাটসগুলো সবই হয়তো বিশাল দেখেছে এবং সেই জন্যই হয়তো এই কথাটা জিজ্ঞেস করছে। তখন তিতির বিশালকে সব কথা খুলে বলে। বিশাল তিতিরকে চিনতই, সেজন্য সে মনে মনেও বিশ্বাস করেছিল যে তিতির এরকম হতেই পারে না। তাই জন্য তার তিতিরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যায়। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন এবার সত্যি সত্যি অমিত স্যার তিতিরকে একদিন ফোন করে এবং জানায় যে রিহ্যাবে থাকাকালীন তার স্ত্রীর অনেক রকম চিকিৎসা হলেও হঠাৎই প্রেশার অনেক বেড়ে যাওয়ার জন্য হার্ট অ্যাটাক হয় তার স্ত্রীর, এবং এই হার্ট অ্যাটাক বেশ কয়েকবার একসঙ্গে হবার কারণে তার স্ত্রীকে আর বাঁচানো যায়নি। তাই আজ আর তার সঙ্গে তার স্ত্রী নেই, সে এই পৃথিবী ছেড়েই চলে গেছে। স্যারের মুখে এই কথাটা শুনে তিতিরের মনটা খুব খারাপ হয়ে যায়। হয়তো সুস্থ হয়ে নতুন করে স্ত্রীর সাথে সংসার করবে এটাই হয়তো ভেবেছিল অমিত স্যার, কিন্তু জীবন অন্যরকম কিছু চায়, সেই জন্যই হয়তো আজ একা হয়ে যেতে হলো স্যারকে। এইসব ভেবে তখন তিতির বলে, আপনি চিন্তা করবেন না, আমরা সকল স্টুডেন্ট আছি, আপনার আমাদের সঙ্গে অবশ্য সময় কেটে যাবে। কিন্তু তখন হঠাৎই অমিত স্যার বলে, সকলে আছে আমি জানি, বাট তোমার সঙ্গে আমার স্ত্রী চেয়েছিল আমাদের সম্পর্কটা যেন ভালো হয়। তুমি চাইলে আমার জীবনে আসতে পারো, আমি তোমাকে গ্রহণ করতে চাই। তুমি আমার সঙ্গে যদি আসতে চাও আমার কোনো অসুবিধা নেই। আমারও মনে মনে তোমাকে একটু ভালো লাগতো, কিন্তু কখনোই বলিনি, কারণ আমি বিবাহিত ছিলাম। আজকে আমার স্ত্রী নেই, আমার জীবন বড় অসহায়, বড় সঙ্গীহীন। তাই যদি তুমি আমার সঙ্গিনী হতে চাও আমার কোনো অসুবিধা নেই। স্যারের মুখে এই সমস্ত কথা শুনে তিতির রেগে যায় এবং বলে যে আপনার স্ত্রী মারা যাবার পরেই সঙ্গে সঙ্গে আমাকে খুঁজছেন, তাহলে তো আপনি কখনো স্ত্রীকে ভালোই বাসেননি। ভালোবাসলে আজ সেই মানুষটা নেই বলেই সঙ্গে সঙ্গে অন্য একটা সঙ্গীর দরকার পড়ে গেল। আমি আপনাকে ভালোবাসি না, আমার জীবনে আমার ভালোবাসার মানুষ আছে, আমি আপনাকে কখনো ভালোবাসার চোখে দেখিও নি। তাহলে কি মেসেজগুলো আপনিই করতেন আর দোষ দিতেন আপনার স্ত্রীর নামে? অমিত স্যার এইভাবে ধরা পড়ে যায় তিতিরের কাছে এবং শেষমেশ অনেক বছর হওয়ার পর এইটা স্বীকার করে যে মেসেজগুলো একটাও তার স্ত্রী লেখেনি, সেই আসলে লিখত, কিন্তু সব কিছু স্ত্রীর নামে বলে দিত, কারণ তার স্ত্রীর মাথার রোগ আছে, তাই সহজেই সকলে বিশ্বাস করবে। আসলে প্রথম থেকেই তিতিরকে একটু বেশি ভালো লাগে অমিত স্যারের। এই সমস্ত কথা অমিত স্যারের মুখ থেকে শুনে সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় তিতির এবং বলে যে সে আর কোচিং ক্লাস করবেও না, আর যদিও বা করে এই অমিত স্যারের কোনো ক্লাসই সে আর করবে না। এইটা বলে ফোনটা রেখে দিয়ে সে মনে মনে ভীষণ রেগে যায়। তারপরে বিশালকে ফোন করে এবং সব কথা খুলে বলে। বিশাল তখন বলে, তুই শান্ত মেজাজে থাক, সব ঠিক হয়ে যাবে। এরকম অনেকেই বলে, বাজে মানুষ পৃথিবীতে প্রচুর আছে, কিন্তু নিজেকে সেফ রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি তোর পাশে আছি, তুই চিন্তা করিস না আর বেশি রাগ করিস না, রাগ শরীরের জন্য ভালো নয়, তুই নিশ্চিন্তে থাক, তোর কিচ্ছু হবে না। এইবার আস্তে আস্তে দেখা যায় যে তিতির কোচিং সেন্টারে যায়, কিন্তু অমিত স্যারের ক্লাস করলেও একদম লাস্টের দিকে বসে এবং স্যারের কথায় খুব একটা উত্তর দেয় না। স্যারও তিতিরকে অনেকবারই লক্ষ্য করে, কিন্তু কিছু বলার আর সাহস পায় না, কারণ তিতির যে তাকে চিনে গেছে এইটা বুঝে অমিত স্যারের বেশ লজ্জা লাগে। একদিন সত্যি অমিত স্যার সুযোগটাকে কাজে লাগাতে চায়, তাই জন্য জলের বোতলে নেশার ওষুধ মিশিয়ে দিয়ে চলে যায়। সে জানতো যে এটা তিতিরেরই জলের বোতল, সে যখন জলটা খাবে কিছুক্ষণ পর থেকে তার রিয়াকশন শুরু হবে। সত্যি তাই হয়, আর সেদিনকে শেষ অবধি ক্লাস ছিল, বেশি ক্লাস ছিল তিতিরেরই, সেজন্য অনেকটা টাইমই তিতিরকে বেশিক্ষণ সেই কোচিং ক্লাসে থাকতে হয়েছিল। এবং তারপরে যখন সমস্ত ক্লাস শেষ করে সে জল খায়, তার মাথাটা ঝিমঝিম করতে থাকে। এদিকে দেখা যায় তার অনেক ফ্রেন্ডই প্রায় বাড়ি চলে গেছে, সে নিজে নিজে যেতে চাইছে, কিন্তু সিঁড়ি দিয়ে কিছুতেই নামতে পারছে না, তার যেন মাথা ঘুরছে। এবার সে তখন আস্তে আস্তে কার একটা গায়ে যেন হেলে পড়ে যায়,
তারপর আর তার হুঁশ নেই। একেবারে যখন তার হুঁশ ফেরে তখন সে দেখে যে সে অমিত স্যারের বাড়িতে। এদিকে অমিত স্যারের এই সমস্ত আচরণের জন্য বিশাল এবং তার ফ্রেন্ডদের সঙ্গে অনেক যোগাযোগ ছিল তিতিরের। কারণ বিশাল বলে রেখেছিল তার ফ্রেন্ডদেরকে যে তিতিরের সামনে অনেক বিপদ হতে পারে, সে একটা মানুষের ট্র্যাপে পড়েছে, তাই তারা যেন সবসময় তিতিরকে হেল্প করে। অমিত স্যারের এই ঘটনাটা ঘটার পর থেকেই সে সবসময় লোকেশন অন রাখতো। আর সত্যি তাই হলো, তিতিরকে ফোনে অনেক সময় পাওয়া যাচ্ছিল না, ফোন সাইলেন্ট করা ছিল বলেই হঠাৎ করে বিশালের ফ্রেন্ডদেরও মনে হয় যে তিতিরকে কেন ফোনে পাওয়া যাচ্ছে না। বিশাল অনেকবারই তিতিরকে মোবাইলে ফোন করার পরেও ফোনে পাচ্ছে না। বিশালের তখন চিন্তা হতে থাকে, কিন্তু সে তো এখন এখানে নেই, সে সেই দূরেই আছে। তাই সে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে এবং বলে তিতিরের কাছে যেন তারা যায়। সত্যি সেদিনকে বিশাল যদি এটা না করতো তাহলে তিতিরের হয়তো বড় সড়ো কিছু ঘটে যেতে পারত। কারণ অমিত স্যার তার সঙ্গে বাজে ব্যবহার করার জন্য তার খুব ঘনিষ্ঠ হয়ে গেছিল। তখন সেই মুহূর্তে বিশালের ফ্রেন্ডরা সেই লোকেশন অনুযায়ী সেইখানে গিয়ে পৌঁছায়। তারপর দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখে যে তিতিরকে আস্তে আস্তে অমিত স্যার কেমন জানি নগ্ন করার চেষ্টা করতে শুরু করেছে। আর এইটা দেখে তাদের মাথা গরম হয়ে যায়, প্রচুর মারতে থাকে অমিত স্যারকে। তারপর সেখান থেকে তিতিরকে উদ্ধার করে এবং বিশালকে ফোন করে জানায় যে তার চিন্তাটা একদমই সঠিক ছিল, আজকে তারা না এলে তিতিরের কিছু হয়ে যেতে পারত। এবং তারপর তিতিরকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। তিতিরের মা বাবা এসব দেখে অনেক চিন্তায় পড়ে যায়। তারপর যখন অনেক পরে তিতিরের জ্ঞান ফেরে, তিতির তার মা বাবার মুখে সমস্ত ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ে এবং সে বিশালকে ফোন করে বলে, আমি আর এখানে থাকতে চাই না বিশাল, আমি তোর কাছে যেতে চাই, এখানে আমি একা আর ফাইট করতে পারছি না, চারিদিকে অনেক বাজে বাজে মানুষজনে ভরে গেছে, তুই তাড়াতাড়ি চলে আয়, তুই না এলে আমি থাকতে পারবো না, তুই এসে আমাকে তোর করে নে, সারা জীবনের জন্য তোর করে নে বিশাল, প্লিজ, আমি তোকে হারাতে চাই না, আমি জানি না আমার কি কপালে লেখা আছে, তবে আমি কিছুতে আমার ভালোবাসাকে হারাতে পারবো না। তিতির এই কথাগুলো শুনে বিশালের মনটা খুব খারাপ হয়ে যায়। সে চায় যে তাড়াতাড়ি করে ট্রেনিং শেষ করে সে ফিরে যাবে, অনেক হলো, সে আর তিতিরের থেকে দূরে থাকতে চাইছে না। হঠাৎ এমন সময় ঘটে যায় বিশালের জীবনেও একটা অন্য বিপর্যয়। বিশাল ট্রেনিং এর সময় যে তার রুমমেটের সঙ্গে থাকতো সেই ছেলেটি ছিল একটু বাজে স্বভাবের, বিভিন্ন মেয়ের দিকে তাকানো এবং তাদের সঙ্গে সম্পর্ক করা এইসবই ছিল তার রুচি। বিশাল কিছুতেই পছন্দ করতো না তার রুমমেটকে, কিন্তু কিছু করার নেই, যার সঙ্গে যাকে থাকতে হবে এরকম বলা আছে তার সঙ্গেই তাকে থাকতে হবে, সেই জন্য সেই রুম শেয়ার করতে বাধ্য হতো। কিন্তু সেই ছেলেটির কাছে বারবারই নানা রকম মেয়ে ইত্যাদি আসতো এবং তারা নানা রকম বাজে বাজে পোশাক পরে নানা রকম ভাবে কথাবার্তা বলতো। বিশালের এসব কিছুই পছন্দ হতো না, কিন্তু কিছু করার ছিল না। হঠাৎই একদিন সন্ধেবেলা বিশাল বাড়িতে আছে, একটি মেয়ে অনেক খোলামেলা ড্রেস পরে সেই রুমের মধ্যে উঠে আসে। বিশাল দরজাটা খোলা মাত্রই তাকে জড়িয়ে ধরে, তারপর তার গায়ে পড়ে যায়। আসলে এ ছিল ওই মাধব, অর্থাৎ যে বিশালের রুমমেট, তারই একটা গার্লফ্রেন্ড। আসলে এই মাধবের মতো ছেলেগুলোর গার্লফ্রেন্ড বলে কিছু হয় না, এরা শুধু শরীরকে পছন্দ করে, সেই জন্য অনেক মেয়ে এদের সঙ্গে নানা রকম শারীরিক সম্পর্ক করে থাকে। আর এই মেয়েটিও সেই ধরনেরই একটা মেয়ে। মাধবকে সে সময় না পাওয়ায় হঠাৎই বিশালকে জড়িয়ে ধরে এবং জোর করে তার সঙ্গে নানা রকম সম্পর্ক করার চেষ্টা করে। বিশাল তখন নিজের চেষ্টায় ছাড়িয়ে দেয় তাকে। যেহেতু মেয়েটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সে বারে বারে বিশালকে নিজের শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার জন্য জোর করে এবং যথেষ্টভাবে ঘনিষ্ঠ হতে শুরু করে। এই অবস্থায় মাধব এসে গেলে হঠাৎ করে হেসে দেয় এবং বলে, ভাই তুইও এরকম টাইপের, বললে আরো ভালো কাউকে পাঠিয়ে দিতাম। এইসব শুনে বিশালের ভীষণ খারাপ লাগে এবং সে মাধবকে এটাই বোঝাতে যায় যে সে এরকম নয়, এই মেয়েটি এসে জোর করে তার সঙ্গে এরকম করার চেষ্টা করছে, সে তাকে বারবার ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তাও তাকে বারবার জড়িয়ে ধরছে এবং নানা রকম বাজে বাজে কাজকর্ম করার চেষ্টা করছে। মাধব এই কথাটা শুনে হঠাৎ করে এই রুমের বাকি সকলকে ডেকে বসে। বিশাল তখন সকলকে বোঝানোর চেষ্টা করে সে বাজে ছেলে নয়, কিন্তু কেউই তার কথা সেভাবে বিশ্বাস করতে চায় না।
এদিকে এই খবরটা বেশ ছড়িয়ে পড়ে। সেদিন রাত্রে যখন তিতির ফোন করে বিশালকে, বিশাল ফোন ধরে না। তখন তিতির ভাবে হয়তো বিশাল ঘুমিয়ে গেছে। আসলে সেদিন তিতিরের সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে না, কারণ তাকে জোর করে একটা অপবাদ দেওয়া হয়েছে, যেটা সে করেইনি, সেই অপবাদই দেওয়া হয়েছে তাকে। সেই জন্য ভীষণভাবে মন খারাপ বিশালের। কি করবে সে বুঝতে পারছে না। তিতিরকে এই সময় ফোন করলে তিতির ঠিকই বুঝে যাবে সবকিছু, কিন্তু তার মনে হয় যে তিতিরকে সব কথা খুলে বলা প্রয়োজন। কিন্তু তিতির কি বিশ্বাস করবে, এইটাই সে বুঝতে পারে না। বিশাল যেহেতু খুব ভালো ছেলে ছিল এবং র্যাঙ্ক হিসাবেও খুব ভালো ছিল, তাই তাকে ফাঁসানোর উপায় হিসাবে এই সমস্ত করা হয়েছিল। তাই একজন গোপনে তাদের ছবি তুলে নেয় এবং সেটা পেপারে চলে আসে। তখন হঠাৎই সেই ছবিটা দেখে বিশালের ক্লোজ ফ্রেন্ডরা ফোন করে এবং বিশালের কাছ থেকে সমস্ত কথা জানতে চায়। তিতিরের কাছেও সেই খবরটা যায়। তিতির এটা দেখে ভাবতেই পারে না যে তার বিশাল এরকম হতে পারে। তবে তিতিরের মন বলছিল যে বিশাল এরকম কিছু করতেই পারে না, এটা হতে পারে কোনো রকম অ্যাক্সিডেন্ট, বা হয়তো তাকে নিয়ে কোনো চক্রান্ত চলছে। কারণ তিতিরের জীবনেও এরকম ঘটনা ঘটেছে, যেটা সে মন থেকে করতে চায়নি, কিন্তু একটা ঘটনা ঘটতে চলেছিল। হয়তো বিশালও এরকম কিছুতেই ফেসে গেছে। দুজনের মধ্যে এই যে মনের বিশ্বাসটা থাকার জন্যই আজকে হয়তো ভালোবাসাটা এত কিছু প্রশ্নের মধ্যে থেকেও জিতে যেতে পারে। এদিকে বিশাল ভাবে যে তিতির হয়তো তাকে ভুল বুঝবে, সেজন্য ফোন করতে থাকে না। বারে বারে তিতির বিশালকে ফোন করে জিজ্ঞেস করে, কিন্তু কিছুতেই ফোন ধরে না। এদিকে বিশালের বাবা মা সবাই জেনে গেছে এই ঘটনাটা। এই ঘটনাটা একদম নতুন খবরের মতো রটিয়ে পড়েছে চারিদিকে। পাড়ার সব লোকজন, বন্ধু বান্ধব সকলেই দেখেছে এবং সেখানে বিশালের মুখটা খুব ভালোভাবেই স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই জন্য চিনতে কারোর অসুবিধা নেই, এটা বিশালই। কিন্তু কেউই আর বিশালের সঙ্গে যোগাযোগ রাখে না। বিশালও যেন নিজেকে একটা কেমন ঘরে গুমরে আটকে রেখে দেয়। সে বুঝতে পারে না যে কোথা থেকে কি হয়ে গেল। সে এরকম ছেলেই নয়, তাকে এইভাবে ফাঁসানো হলো। তবে তিতিরের বিশ্বাস ছিল যে এসব বিশাল করতে পারে না। সেই জন্য একদিন হঠাৎই তিতির চলে যায় বিশালের কাছে। আচমকা রুমে তিতিরকে দেখে বিশাল অবাক হয়ে যায়। তারপর সে বলে, তুমি এসছো কেন? তোমাকে আমি আসতে বলিনি। তুমি এই বাজে ছেলেটার সঙ্গে মিশো না, তুমি চলে যাও। আমি তোমার জীবনে থাকতে চাই না। তুমি আমাকে বিশ্বাস করতে পারবে না, আমি জানি। আমাকে সবাই প্রশ্ন করছে, সবাই ফোন করছে। তুমিও নিশ্চয়ই আমাকে অবিশ্বাস করবে বলে এখানে এসছো। তিতির তখন বলেছে বিশালকে, আমি তোমাকে ভালোবাসি বিশাল, আমি তোমাকে বিশ্বাস করি। এরকম অনেক পরিস্থিতি আমারও ঘটেছিল, তুমি তখন আমার উপর বিশ্বাস রেখেছো। তাহলে আমি কেন তোমার উপর বিশ্বাস রাখতে পারি না বিশাল? আমি তোমাকে ভালোবাসি, আর আমি কোনো মূল্যেই তোমাকে হারাতে চাই না, কোনো মূল্যেই আমাদের ভালোবাসা হারাতে চাই না। তাই আমি এই বিশ্বাসটা রাখি যে তুমি এসব কিছু করতে পারো না। তোমাকে ফাঁসানো হচ্ছে, তোমাকে বাজে ছেলে বলা হচ্ছে, কারণ তোমার অনেক ভালো র্যাঙ্ক আছে। তোমাকে যত ওরা নিচে নামাতে পারবে, ওরা ততই এগিয়ে যেতে পারবে। আর সেই কারণেই এই সমস্ত করেছে। পৃথিবীতে যেই তোমার পাশ থেকে সরে যাক না কেন, আমি কখনোই সরে যাব না বিশাল, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর সেই জন্যই আমি এসছি তোমার কাছে নিজেকে সঁপে দেবো বলে। আর এসব করতে হবে না, অনেক হলো। এবার চলো আমরা দুজনে একসঙ্গে থাকবো, আমরা বিয়ে করবো, আমরা সংসার করবো, সবকিছু। তখন বিশাল বলে, তুমি আমার মতো একটা খারাপ ছেলেকে বিয়ে করতে চাইছো তিতির? তিতির তখন বিশালকে বলে যে তুমি খারাপ হতেই পারো না, কোনোভাবেই না। আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব, কারণ আমি ঠাম্মির কাছে শুনেছি যে ভালোবাসা একবার হারিয়ে ফেললে তাকে আর পাওয়া যায় না। আমি আমার ভালোবাসা হারাতে চাই না, আর আমি আমার ভালোবাসার উপর বিশ্বাস রাখি, অপেক্ষা করতে জানি। তুমি চাইলে আরো সময় নাও নিজেকে, নিজের মনকে ঠিক করার জন্য। আমি অপেক্ষা করব, কিন্তু আমি তোমারই হতে চাই, আমি তোমাকেই ভালোবাসতে চাই। পৃথিবীতে যেই তোমাকে ভুল বুঝুক না কেন, আমি তোমাকে কখনো ভুল বুঝতে চাই না, কারণ আমি তোমাকে চিনি আর আমি তোমাকে খুব ভালোবাসি বিশাল। তারপর তিথির এবং বিশাল দুজন দুজনকে জড়িয়ে ধরে এবং তাদের দুজনের ভালোবাসা যেন মিল হয়ে যায়। এরপর বেশ কিছুদিন সময় লেগেছিল বিশালের নিজেকে জীবনের ছন্দে ফিরিয়ে আনতে। তারপর আবার কি, তিতিরের এত ভালোবাসায় বিশাল আর নিজেকে আটকে রাখতে পারেনি। ধরা দিতেই হয়েছিল তিতিরের কাছে, কারণ তিতিরও জানে যে ভালোবাসা বড় মূল্যবান জিনিস, ভালোবাসাকে হারাতে নেই।
ভালোবাসাকে নিজের কাছে জড়িয়ে ধরে রাখতে হয়, শক্ত করে আটকে রাখতে হয়। আর সেই জন্যই আজ সে বিশালকে এভাবেই নিজের সাথে আটকে রাখতে চায়, বিশালকে ভালোবেসে সুখে থাকতে চায়। তারপর দুই পরিবার মিলে একসঙ্গে যোগাযোগ করে ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিশাল এবং তিতিরের। এটা দেখে ঠাম্মির মনটা খুব ভালো হয়ে যায়। নিজের জীবনে নিজের ভালোবাসার মানুষকে পায়নি তো কি হয়েছে, নাতনি তো তার ভালোবাসার মানুষকে পেয়েছে। এইটা ভেবেই খুশি হয়ে যায় কিরণময়ী দেবী, কারণ তিনি চেয়েছিলেন যে তার মতো জীবনের অসম্পূর্ণ কাহিনী যেন সব প্রেমের গল্পে না হয়। কারণ এই যে বড় বেদনাদায়ক হয় নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলা, যেটা তিনি মর্মে মর্মে বুঝতে পারছেন। আজও অপেক্ষা করে আছেন সেই ভালোবাসার মানুষটার জন্য, হয়তো পর জন্মের অপেক্ষায়। নাতনি যে তার ভালোবাসার মানুষকে এই জন্মে নিজের স্বামী হিসাবে পেয়েছে, এটা ভেবে তিনি বেজায় খুশি। আনন্দে নিজের নাতনির বিয়েতে নাচা গানাও শুরু করে দেন। নাতনির বিয়ে, অষ্টমঙ্গলা, জামাই ষষ্ঠী সব কিছুই দেখে যাওয়ার সুযোগ হয় কিরণময়ী দেবীর। তিনি খুবই খুশি যে তার নাতনি তার নিজের ভালোবাসার মানুষকে, তার প্রথম প্রেমকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছে। নাতনির বিয়ে ভালোভাবে দেখে যাওয়া তার ইচ্ছা ছিল। সে চেয়েছিল যে নাতনি যাকে ভালোবাসে তার সঙ্গেই যেন বিয়ে হয়, আর সেটাই হয়েছে। এখন তিনি এতটাই খুশি যে আর তার কোনো পিছুটা নেই। কিরণময়ী দেবী মনে মনে পরমেশ্বরকে জানাতেন, সবই তো হলো, ডিউটি তো আমার শেষ, এবার তো মিলতে দাও আমায় তার সাথে, এবার তো যেতে দাও আমায় তার কাছে। সত্যি তাই, একদিন ভগবান তার ইচ্ছা মতোই একদিন টেনে নিলেন কিরণময়ী দেবীকে। ঘুমের মধ্যে কিরণময়ী দেবী স্ট্রোক হয়ে যায়, তাই জন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। ঠাম্মির এইভাবে মৃত্যুতে তিথির গভীরভাবে শোকাহত। তবে তিথির মনে মনে এটাও জানে যে ঠাম্মি হয়তো ভগবানের কাছে চেয়েছিল যে এইবার তার সমস্ত কাজ শেষ, দায়িত্ব শেষ, এবার হয়তো পরমেশ্বরের ইচ্ছাতে সে মিলতে চায় নিজের মনের মানুষের সঙ্গে, যে মানুষকে এতদিন মনের গহীনে আটকে রেখেছিল। আজ হয়তো তার সাথে মিলে যাবারই সময় এসেছে, তাই জন্যই ভগবান হয়তো নিজের কাছে টেনে নিয়েছে। তিতির মনে মনে বলতে থাকে, ঠাম্মি তুমি ভালো থেকো, তোমার ভালোবাসার মানুষকে নিয়ে তুমি ভালো থেকো। আমি চাই তোমরা দুজন আবার ভালোবেসে একসাথে পৃথিবীতে আসো, আবার দেখা হবে আমাদের ঠাম্মি। সকলের অলেখ্যে থেকেও মিল হয় ঠাম্মি এবং তার ভালোবাসার মানুষের। হয়তো সেই পরপারে গিয়ে মিল হয় দুই আত্মার, মিল হয় দুই ভালোবাসার, মিল হয় বিশাল এবং তিতিরের। বেঁচে থাকুক এরকমই অনেক ভালোবাসার গল্প। মনের গহীনের ভালোবাসা হোক প্রকাশিত, ভালোবাসা হোক সুন্দর। শুনতে থাকুন আমার সকল গল্পগুলি আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল।